এসআইআর নিয়ে সমস্যার অন্ত নেই। প্রতিদিন সমস্যা বাড়ছে এবং দুর্ভাগ্য হলেও সত্য যে এই সমস্যা সমাধান করতে গেলে যে উদ্যোগ এবং উদ্যম থাকা উচিত আর্টিকেল 12 অথরিটিগুলোর, সেগুলো দেখা যাচ্ছে না। আজকে আপনারা জানেন, ইতিমধ্যেই সকলেই ওয়াকিবহাল হয়ে গেছেন যে অনেক মানুষের নাম কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, মহামান্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশের ফলে তাদের নাম ইনক্লুড হয়েছে, তাদের শুনানি নেওয়া সম্ভব হয়েছে। তাদের আর্জেন্সি ছিল। এদের মধ্যে বিভিন্ন পেশার মানুষ আছে, ডাক্তার, অধ্যাপক, শিক্ষক, প্রাথমিক শিক্ষক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। অনেক নির্দেশ করিয়ে দিয়েছে, তার সাপেক্ষে অনেকের হিয়ারিং হয়েছে, তাদের নাম উঠেছে। আবার এরকম অনেক মানুষ আছে যাদের এখনো হিয়ারিং হয়নি, যাদের জমি বিক্রি থেকে শুরু করে রেশন কার্ড, ডোমিসিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট, গোদের উপর বিষ ফোড়া হয়েছে। এখন এলাকায় এলাকায় পুলিশ গিয়ে খোঁজ নিচ্ছেন ওই এলাকায় কাদের নাম ডিলিট হয়ে গেছে, কিন্তু কোনো নোটিশ দেখাতে পারছেন না। আজকে এসেছিলেন এক অদ্ভুত সমস্যা নিয়ে। অদ্ভুত শুনে আমার নিজেরই এত খারাপ লাগছিল। সেটা হচ্ছে একজন রিটায়ার্ড আর্মি, ইন্ডিয়ান আর্মিতে কাজ করা একজন মানুষ, স্বামী স্ত্রী যেহেতু ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতেন, বিভিন্ন জায়গায় পোস্টিং হতো। স্বাভাবিকভাবেই 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল না। এই ইন্ডিয়ান আর্মি এদের মেয়ে, এক ছেলে এক মেয়ে, আজকে এসেছিলেন মেয়েটি MBBS পাশ করেছেন, আলামিন মিশনে পড়তেন। তারপরে MBBS পাশ করার পরে MD করেছেন পেডিয়াট্রিক্সে, বর্তমানে বাঙুর হাসপাতালে কর্মরত। বন্ড পোস্টিং হয় 3 বছরে। তার নাম ডিলিট হয়ে গেছে। সে কি করেছিল? অদ্ভুত। তার যে বাবার মা, তার নাম ছিল লিস্টে, 2002 সালের লিস্টে, সেখানে ইনক্লুড ছিল। তাকে ওই লিঙ্কেজ করিয়েছে এনোমারেশন ফর্মে, যেহেতু তার বাবা মার নাম ছিল না, কারণ 2002 সালের লিস্টের নামই দিতে হবে। ভাবুন, একজন ইন্ডিয়ান আর্মি, তার মেয়ে যে চিকিৎসক, MBBS পেয়েছে, কমপ্লিট করেছে, তারপরে নিট পিজি, ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, ক্রিমি লেয়ার অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি যারা এখানে আসেন, সামরিক কর্মীর, একজন ইন্ডিয়ান আর্মির মেয়ে, তার বাবার মায়ের নাম লিঙ্কেজ করিয়েছেন, যার 2002 সালের নাম ছিল। একটা অদ্ভুত রিজনে তার নাম ডিলিট করে দিয়েছে, এবং কোনো রিজনটা অ্যাসাইন করেনি কোনো ক্ষেত্রেই, আপনারা দেখেছেন। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, ECI নেটে স্ট্যাটাসে কি দেখাচ্ছে, তার দিদার তার ঠাকুমার বয়স 2002 সালের লিস্টে ছিল 82, যেহেতু বাংলায় 82। এখন ECI নেটে দেখাচ্ছে 42। 2002 সালের লিস্টে 82, আর এখন দেখাচ্ছে 42। আমাকে একজন এই ধরনের এই ECI নেটের একটা অদ্ভুত গল্প শুনিয়েছিলেন, এবং তিনি সেটা চাক্ষুষ করেছেন। যাই হোক, নাম ছিল বুজন শেখ। সেটা এসছে আন্ডারস্ট্যান্ডিং শেখ। অনেক মানুষ এখন এই সমস্যা প্রতিদিন বাড়ছে, কারণ রেশন পাচ্ছে না, পাসপোর্ট হচ্ছে না, জমি বিক্রি করা যাচ্ছে না, জমি কেনা যাচ্ছে না, মৌখিকভাবে, সব মৌখিকভাবে। ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করছে না। চিকিৎসক, মেডিকেল অফিসার, গভর্নমেন্ট মেডিকেল অফিসার, GDMO, সরকারি হাসপাতালে চিকিৎসক, তিনি ডোমিসাইল সার্টিফিকেট পাচ্ছেন না, যার PVR হয়ে, পুলিশ ভেরিফিকেশন হয়ে যিনি কর্মরত হয়েছে। আমি জানি না
কিসের উপর ভিত্তি করে এগুলো হচ্ছে? এবং সব থেকে বড় কথা, এত দিন হয়ে গেল এখনো পর্যন্ত এতগুলো নির্দেশ হলো, এক, ডেডিকেটেড ওয়েবসাইট নেই, দ্বিতীয় অর্ডারগুলো আপলোড হচ্ছে না, তৃতীয় কজ লিস্ট বেরোচ্ছে না, চতুর্থ একটা ডেডিকেটেড ওয়েবসাইট থাকলে সেখানে লিঙ্ক থাকবে, প্রতিটি ট্রাইব্যুনাল ওয়াইজ লিঙ্ক থাকবে, ট্রাইব্যুনাল ওয়াইজ কজ লিস্ট থাকবে, সেখানে কার কার মামলা, এখানে দেখছেন যে অ্যাপিল নাম্বার, এই কর্নারে অ্যাপিল নাম্বার ধরে ধরে লিস্ট করা হবে, হচ্ছে না। ফলে আদালতে আসতে তারা বাধ্য হচ্ছেন, যে জমি বিক্রি করতে চান, যে পেনশন পেতে চান, বা পেনশনটা কন্টিনিউ মানে ভাবছেন যে হয়তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কারণ যেভাবে পাড়ায় পাড়ায় আসছে। নিশ্চিতভাবেই এই সমস্যার সমাধান করতে গেলে যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে সকলকে এই উদ্যোগ নেওয়া উচিত, সেটা হচ্ছে ব্লক স্তরে বা না হলে ন্যূনতম সাব ডিভিশন স্তরে ট্রাইব্যুনালকে নামিয়ে আনা, অর্থাৎ ট্রাইব্যুনাল থাকা। দ্বিতীয় হচ্ছে টাইম বাউন্ড ম্যানারে এই সমস্ত অ্যাপিলগুলো ডিসপোজ করা, না হলে কিন্তু এই মানুষগুলো তাদের চিন্তা বাড়ছে, অসুবিধা হচ্ছে, নাগরিক সুযোগ সুবিধা পেতে, কোনোভাবেই নাগরিক সুযোগ সুবিধা পেতে কাউকে বঞ্চিত করা যায় না যদি তার নাম ডিলিট হয়ে যায়। দেখুন, ভোটার লিস্ট নির্বাচনী তালিকা তৈরি হয় একটি নির্দিষ্ট বছরের সাপেক্ষে। একবার নির্বাচনী তালিকা থেকে নাম ডিলিট হয়ে গেছে মানে তার নির্বাচনী তালিকায় নাম আসবে না, এটা কখনোই নয়। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে ভোটার তালিকা তৈরি করা হয়, এসআইআর হয়েছে, এসআইআর বৈধ, সুপ্রিম কোর্ট বলেছে, এবং এসআইআর বৈধ। আমি প্রথম দিন থেকে বলে এসেছি, অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন, না এসআইআর নেই, প্রভিশনে নেই, ভুল কথা। আপনি এসআর বলুন, স্পেশাল রিভিশন বলুন, আইআর বলুন, ইন্টেন্সিভ রিভিশন বলুন, আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলুন, যাই বলুন না কেন, যে নির্বাচন কমিশন তালিকা তৈরি করছে সেই তালিকা সংশোধন করার পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশন আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই তালিকা সংশোধনের জন্য 34 লক্ষ মানুষের নাম বাতিল হয়ে ডিলিট হয়ে যাবে, এবং সব থেকে বড় যে সমস্যা সেটা যে এখনো পর্যন্ত অনেকে নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে, ইভেন তাদের মধ্যে অনেকে ভোট দিয়েছেন। আরেকটা সমস্যা, যারা ভোট দিয়েছেন, আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন না, এখন দেখছে তাদের এগেনস্টে অ্যাপিল হয়ে আছে, তারা কিন্তু অ্যাপিলের কোনো কপি পাননি। যে যে কারণে নাম বাতিল হয়েছে, নিজের অথবা পিতামাতার নামের বানান ভুল, নামের ভুল আছে, 6 জনের অধিক সন্তান, বয়সের পার্থক্যজনিত কারণ। আচ্ছা, ভারতবর্ষের কোন আইনে বলা আছে 6 জনের অধিক সন্তান সেটা আইনত অবৈধ? ভারতবর্ষের কোন আইনে বলা আছে? না। যদি কারো 10 জন সন্তান থাকবে, তাহলে ছিল, আছে, তো কি হয়েছে? তার জন্য কারোর নাম বাতিল হতে পারে? নামের বানান ভুল, শেখ SHEIKH, আর কোন ডকুমেন্টে এসকে লেখা আছে। কুমার, রঞ্জন, দেখবেন নামের মিডিলে এইসব ব্যবহার করে, কুমার KUMAR এর জায়গায় কোন ডকুমেন্টে KR লেখা আছে। আপনারা দেখেছেন ব্যানার্জি টাইটেল, না আমার কোথাও একটা ডবল আছে, কোনটা শুধু আছে। হাইকোর্টে মামলা করতে বাধ্য হয়েছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে। সকলের মানে কোনো মানে অনেকে বলতে চাইছেন এই বিষয়ে যে বিশেষ ধর্মের জন্য নাম ডিলিট হয়েছে, না, এখানে সকলেই আছেন। আমি অন্তত পক্ষে মামলা করেছি, সেখানে ব্যানার্জি টাইটেল থেকে শুরু করে একাধিক টাইটেলের মানুষজনের নাম বাতিল হয়ে গেছে, তাদের হাইকোর্টে আসতে হচ্ছে, তাদের অ্যাপিল এখনো পেন্ডিং, হাইকোর্ট অর্ডার দিয়েছে। ফলে এটা নয় যে কিছু মানুষ অসুবিধায়। আমি আজকে একটা সবাই গেছিলাম, অনেক মানুষ একই সমস্যা, একই কথা, রেশন দিচ্ছে না। বললাম কোনো নোটিশ দেখিয়েছে? না, কোনো নোটিশ দেখায়নি। কেউ পাসপোর্ট রিনিউ করতে যাচ্ছে, রিনিউ হচ্ছে না, কেন? একই, ডিলিট হয়ে গেছে নাম।
কেউ বলছেন ডোমিসাইল সার্টিফিকেট পাচ্ছি না, কেউ বলছেন ড্রাইভিং লাইসেন্স হচ্ছে না। এখন জানেন যে এই ওলা উবের এই সমস্ত বা এই সুইগি জোম্যাটো এই সমস্ত গিগ ওয়ার্কার যাদের এখন নিত্য প্রয়োজনীয়, একেবারে সমাজের প্রান্তিক সীমার মানুষ, তারা স্থায়ী কোনো চাকরি নেই, এই অবস্থায় দাঁড়িয়ে গিগ ওয়ার্কার হতে বাধ্য হচ্ছেন। সুইগি জোম্যাটো এদিকে ধরুন ওলা উবেরের মাধ্যম দিয়ে জীবিকা নির্বাহ করছেন। সুইগি জোম্যাটোর ডেলিভারি বয় হবে, একটা বাইক হয়তো পাড়ায় বন্ধু বান্ধব বা পাশের বাড়ির কাকুকে ধরে একটা চালানো শিখেছে হোয়াটসঅ্যাপ, ড্রাইভিং লাইসেন্স করবেন, হচ্ছে না। কোনো জায়গায় কোনো প্রকার নোটিশ না থাকা সত্ত্বেও মৌখিকভাবে তাদেরকে সব প্রত্যাহার করা হচ্ছে। এই যে বললাম, এই সমস্যা নির্বাচন কমিশনের অ্যাড্রেস করা উচিত। 2002 সালটা কেন এয়ারস্ট্রিক ধরা হবে? এই যে ধরুন যে বাঙ্গুরের এমডি পেডিয়াট্রিক্স করা, এটি যার বাবা আর্মিতে ছিলেন, ইন্ডিয়ান আর্মিতে, স্বাভাবিকভাবে ঘুরে ঘুরে ডিউটি করেছেন গোটা ভারতবর্ষ ব্যাপী, আপনাকে আমাকে সবাইকে রক্ষা করেছেন, বিদেশি আক্রমণ থেকে বহির্দেশীয় আক্রমণ থেকে রক্ষা করেছেন। তার মেয়ে ডাক্তার হয়েছে, তাকে সেই এনুমারেশন ফর্মে তার বাবাকে সেই ইন্ডিয়ান আর্মির সঙ্গে কানেক্ট করতে পারছে না, কারণ সে ঘুরে ঘুরে ডিউটি করেছে। তার 2002 সালের লিস্টে নাম ছিল না স্বাভাবিকভাবেই। তো গ্রামের ছেলে, মুর্শিদাবাদের ভগবান গোলা গ্রামের ছেলে, ইন্ডিয়ান আর্মির জওয়ান, না 2002 সালের লিস্টেই কানেক্ট করতে হবে। দিদার কানেক্ট করেছে, ঠাকুমার কানেক্ট করেছে, যার ওই 2002 সালের লিস্টে এজ দেখাচ্ছে 82, এখানে 42 করে দিচ্ছে। কোন মস্তিষ্ক থেকে এসছে কে জানে। বাংলায় 8 লেখা আছে, 82, অথচ সেটাকে 42 করে দিয়েছে। এখন বর্তমানে ইসিআই নেটের স্ট্যাটাসে 42 দেখাচ্ছে। এইগুলো কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, কেউ জানে না। এবং প্রতিটি ক্ষেত্রে নামের বানান ভুলের জন্য সুপ্রিম কোর্ট অনেকদিন আগে বলেছে, নামের বানান ভুলের জন্য কারো নাম এইভাবে ওই এসকে আর SHEIKH এই জন্য তো কারোর নাম ডিলিট হয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। যাই হোক, এই মানুষগুলো প্রতিদিন এদের সমস্যা বাড়ছে। আমি জানি না যে এই কিছু মানুষ উদ্যোগী হয়েছে নিশ্চিতভাবেই এই প্রবলেমটিকে অ্যাড্রেস করতে, কিন্তু এই যে বৃহৎ সংখ্যক মানুষের যে সমস্যা, বৃহৎ সংখ্যক সমাজের প্রায় 34-35 লক্ষ মানুষের প্রতিদিন তাদের উদ্বিগ্নতা বাড়ছে, কিন্তু এটা নিয়ে অ্যাড্রেসড হচ্ছে না সমস্যাটা, কিন্তু এটা সমাধান করা আশু প্রয়োজন। অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাই হোক, তবুও আদালত আছে, একটার পর একটা বিচারপতি, মহামান্য বিচারপতি TS বাগনান, তিনি ট্রাইব্যুনাল ছেড়ে দিলেন। মহামান্য বিচারপতি বাগ, তিনি মানে আপনারা জানেন যে এই ডিএ মামলা, আমি নিজে মামলা করেছি, দেখেছি, অসাধারণ লজিক্যাল মানুষ, অত্যন্ত একজন বৌদ্ধিক মানুষ, ওনার বইও আছে। ফলে সেই মানুষটি ট্রাইব্যুনাল ছাড়তে বাধ্য হলেন। এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা প্রপার করতে হবে, ট্রাইব্যুনালের অর্ডার আপলোড করতে হবে, ট্রাইব্যুনালের জন্য ডেডিকেটেড ওয়েবসাইট থাকতে হবে। আমি প্রথম দিন থেকে বলে আসছি, সুপ্রিম কোর্টের নির্দেশে 3 জন বিচারপতি SOP তৈরি করে দিয়েছেন, কিন্তু একটা পাবলিক নোটিশ কিসের ভিত্তিতে শুনানি হচ্ছে? অ্যাপিল নাম্বারের ভিত্তিতে, ব্লক ভিত্তিতে, গ্রাম পঞ্চায়েতের ভিত্তিতে, কেউ জানেন না।
এবং এই নিয়ে খুব একটা উদ্বিগ্নতাও দেখা যাচ্ছে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুপ্রিম কোর্ট বলেছে যে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে। কিছু জায়গায় আমি একাধিক মামলার ক্ষেত্রে দেখেছি, যদি মামলা করতে গিয়ে দেখেছি ইসিআই এর পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়া হয়েছিল, বিডিও অফিসে লিঙ্ক দেওয়া হয়েছে। আরে বিডিও অফিসে লিঙ্ক, বিডিও অফিস তারপরে সেখানে জানিয়েছে কিনা, বিডিও অফিসের লিঙ্ক পৌঁছেছে কিনা? সবাই তো আর বিডিও অফিসে এসে বাড়ি করে বসে নেই। যে গ্রামে বিডিও অফিস মানে হচ্ছে ব্লকের অফিস, কত গ্রাম আছে কত কিলোমিটার দূরে, আদৌ তার কাছে ইনফরমেশন পৌঁছেছে? এরকম যদি সে বলছে আমি ইনফরমেশন পাইনি, সেটাকে আবার রিশিডিউল করেছে, আদালতের নির্দেশে রিমান্ডেড ব্যাক করেছে, তারপরে সেটা আবার রিশিডিউল হয়েছে। তাহলে আদালতে আসতে হবে কেন এই মানুষগুলোকে? এই যে আজকে এসেছিল যে মানে সারা জীবন পড়াশোনা করেছে, ইন্ডিয়ান আর্মির একজন মেয়ে, সেনা জওয়ানের মেয়ে, এমবিবিএস পাস করেছে, যে আমার খুব চিন্তা হচ্ছে তার হাজব্যান্ড ডাব্লিউবিসিএস অফিসার। বাবা সেনা জওয়ান, 2002 সালে স্বাভাবিক গোটা দেশ ঘুরে ঘুরে তারা দেশ সেবা করেছে, নাম কেটে গেছে তার মেয়ে। যাই হোক, কোনো কারণ ছাড়াই, মানে ডিলেট লিস্টে কোনো কজ নেই, কারণই নেই। ফলে এই মানুষগুলো অত্যন্ত অসুবিধায়, টাইম বাউন্ড ম্যানারে এটা করতেই হবে, এবং ব্লক ভিত্তিক বা সাব ডিভিশন ভিত্তিক ট্রাইব্যুনাল ছাড়া এদের উপায় নেই। এই মানুষগুলো যাবেন কোথায়? এবং এই নিয়ে সকলে সরব হওয়া উচিত। রাজনৈতিক উদ্যোগ না নিলে, সামাজিক উদ্যোগ না নিলে, বৌদ্ধিক উদ্যোগ না নিলে এই সমস্যার সমাধান সম্ভব না। এটা সম্ভব না। মাত্র 19টা ট্রাইব্যুনাল, তার মধ্যে 2জন বিচারপতি চলে গেছে 17টা, যে 3 পাতা করে অর্ডার হয়। প্রথম মামলায় আমি দেখেছি, মামলা করতে গিয়ে দেখেছি 3 পাতার অর্ডার। তো 3 পাতার অর্ডার ডিকটেশন করতে তো জাজের সময় লাগবে। কলকাতা হাইকোর্টে একটা বিচারপতি, তিনি একদিন, সপ্তাহে একদিন 20টা 30টা ম্যাটার রাখছেন, সম্ভব না। তারপরে সেই মামলা কমিউনিকেট হচ্ছে, তারপরে সেটা নিচ্ছে। এ করতে গেলে তো মানে 20 বছর লাগবে না, 30 বছর লাগবে না, 10 বছর লাগবে, কেউ জানে না। এই হারে যদি চলে, আর এর তো একটা ডাটা থাকা উচিত। আমাদের কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, প্রতিটি আদালতের নির্দিষ্ট ডাটা আছে। ট্রাইব্যুনালে কেন ডাটা থাকবে না? যে কত মামলা পেন্ডিং, আরটিআই করে আপনারা এর আগের দিন দেখিয়েছি, একাধিক আরটিআই হয়েছে, এবং সেখানে এই যে চাওয়া হয়েছে অর্ডার শিটগুলো, আমার কাছে একদম নির্দিষ্টভাবে সমস্ত অ্যাপ্লিকেশন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 রিগার্ডিং ডিলিশন অফ মাই নেম ফ্রম ইলেকট্রাল রোল, একেবারে নির্দিষ্টভাবে তথ্য জানতে চাওয়া হয়েছে। অ্যান্সার এসছে সব অর্ডার শিট নেই। একজন এক একটি জেলা সব অ্যান্সার পাঠিয়েছে। জানি না এদের কি পরিণতি হবে। অন্ততপক্ষে এই গ্রাউন্ডেই তো ওই ডিলিট লিস্ট স্যাটিসফাইড হওয়া উচিত। অনেকে লিখছেন যে মানসিকভাবে না, মানসিকভাবে কেউ ভেঙে পড়বেন না, এই লড়াই লড়তে হবে, এবং প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি সামাজিক সংগঠন, প্রতিটি রাজনৈতিক সংগঠন, প্রতিটি স্তরের মানুষ, বুদ্ধিক মানুষ, এখন বুদ্ধিজীবী বলবো না, কারণ বুদ্ধিজীবী এখন প্রায় এই রাজ্যে গত 15 বছরে সেটা প্রায় গালাগালি পর্যায়ে চলে গেছে। প্রত্যেককে এই নিয়ে সরব হওয়া উচিত, আমি অনেকদিন থেকে বলছি। কারণ এটা এই 5টা মামলা করে দিলাম, 5টা ডাক্তার, 6টা উকিল, 10 জন শিক্ষক, 15 জন আসছে আমার কাছে মামলা করছে, বিষয়টা এখানে সমাধান সম্ভব না। অনেকে লিখছেন বাস্তব কথা, অবশ্যই এটা জ্বলন্ত সমস্যা।
এবং এই সমস্যা প্রতিদিন বাড়ছে। কারণ সমাজের সমস্যা হলে প্রতিটি সামাজিক মানুষের এটা দায়িত্ব। এর আগের সরকারের আমলে 15 বছর ধরে যা দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে সরব ছিলাম, এবং এটা আমাদের দায়িত্ব বলে মনে করি, প্রতিটি সামাজিক মানুষের দায়িত্ব। আমরা সমাজবদ্ধ জীব, এবং সমাজে যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যা আপনাকে আমাকে প্রত্যেককে হন্ট করবে। এই মানুষগুলো যদি তাদের নাগরিক সুযোগ সুবিধায় অসুবিধা হয়, তাদের জীবনে সমস্যা থাকে, তাদের মানসিক অস্থিরতা বাড়ে, তা আপনার জীবনেও সমস্যা বাড়াবে, আমার জীবনেও সমস্যা বাড়াবে, প্রতিটি মানুষের জীবনে সমস্যা বাড়াবে। কারণ আমরা সমাজবদ্ধ জীব, সেই সমাজের মধ্যে থেকেই আমরা সবাই বেঁচে থাকি। ফলে এই সমস্যাগুলো যতটা দ্রুত সম্ভব প্রত্যেককে উদ্যোগ নিয়ে, 5টা মামলা বা 10টা জনসভা বা 3বার বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটা কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। আমাদের প্রত্যেককে এই উদ্যোগ নিতে হবে। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সকলে উদ্যোগ নিলে এই সমস্যার সমাধান সম্ভব। এবং প্রতিটি রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, অন্য যে সমস্ত দায়বদ্ধ সংগঠন আছে তাদের প্রত্যেককে আহ্বান করছি এই মানুষগুলোর পাশে দাঁড়ান। এবং কেন দাঁড়াতে বলছি, এই যে আমি গিয়ে দেখলাম যাদের ধরুন রেশন পাচ্ছে না এলাকায়, যে রেশন দিচ্ছে না তাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে কিসের ভিত্তিতে, কোন নোটিশের ভিত্তিতে আপনি রেশন দেবেন না। একজন এমআর ডিলার, সে মাল তুলে নিয়ে আসে, আপনারা জানেন যারা গ্রামে থাকেন, কারণ রেশনের উপর নির্ভর করে অনেক মানুষ বাঁচেন। অনেকে হয়তো এটা কলকাতায় থেকে, দক্ষিণ কলকাতায় থেকে আপনারা হয়তো অনেকেই বুঝবেন না, কিন্তু এটা সত্য যে অনেক মানুষ রেশনের উপর নির্ভর করেন। অনেক মানুষ সামাজিক প্রকল্পগুলোর উপর নির্ভরশীল থেকে তাদের জীবিকা নির্বাহ করেন, মানে সেটাই তাদের জীবন জীবিকা। যে বিভিন্ন সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো নিয়েই তাদের জীবন চলে, এরকম অনেক মানুষ আছেন। ফলে তাদের যদি কোনো অসুবিধা হয় নিশ্চিতভাবে আপনারা পাশে দাঁড়ান। আমি আজকে ফিল করেছি কত মানুষ এসে বলছে একই কথা। এটা বুঝুন যে এই মানুষগুলো তাদের দৈনন্দিন সমস্যা, এটা তাদেরকে সঙ্গে নিয়ে, কারণ হয়তো ওই এমআর ডিলারটা সে হয়তো মালটা তুলে নিয়ে আসছে, এখন এটা অজুহাত পেয়ে গেছে ডিলিট, শেয়ার মালটা দিচ্ছে। তাহলে কে পেল না? সমাজের একেবারে প্রান্ত সীমার মানুষ, যার ওটা অত্যন্ত প্রয়োজন, সে পেল না, সে রেশনটা পেল না। সে তো আর দৌড়ে কলকাতা হাইকোর্টে মামলা করতে আসবে না, তার কোনোদিন কলকাতা হাইকোর্টই দেখেনি সে। আমি এলাকার সাধারণ রাজনৈতিক কর্মী থেকে শুরু করে যে অসাধারণ যাই হোক না কেন, সামাজিক কর্মী, রাজনৈতিক কর্মী যারা আছেন, এই মানুষগুলোর পাশে দাঁড়ান। যারা একটু বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন, বুঝতে পারেন, কথা বলতে পারেন, মানুষের পক্ষে কথা বলতে পারেন, এই মানুষগুলোর পাশে দাঁড়ান। দিয়ে বলুন, জিজ্ঞাসা করুন যে কেন, কোন নোটিশের ভিত্তিতে আপনারা এদেরকে নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন, কেন কেন রেশন দেবেন না। আমি মধ্যম গ্রামে গিয়ে দেখেছি একই সমস্যা। আমি আজকে 24 পরগনা গেছিলাম, একই সমস্যা বলছে। এতগুলো মানুষ তো মিথ্যা বলবে না, কিন্তু কোনো নোটিশ নেই। যদি কোনো নোটিশ থাকে আমাকে দিয়ে যান, 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোডে আমার চেম্বার, যদি কোনো নোটিশ থাকে দিয়ে যান, যে এই নোটিশ এই এমআর দিয়েছেন, যে এই নোটিশের ভিত্তিতে যারা ডিলিট হয়ে গেছে তারা রেশন পাবেন না। রেশন কারা নেই? সমাজের একেবারে প্রান্ত সীমার মানুষ। আমি আবারও বলছি, সমস্ত রেশন ডিলারদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ ডিলিট হওয়া মানুষগুলো রেশন পাওয়া থেকে বঞ্চিত করবেন না। যদি আপনাদেরকে মাল না দেয়, আপনারা সেটা লিখে দিন যে ডিলিট হওয়ার জন্য আপনাদের হয়ে মাল তুলছি না বা মাল দিচ্ছে না। একটা বিজ্ঞপ্তি দিন না, তারপরে দেখছি। একটা বিজ্ঞপ্তি নেই, কোথাও একটা বিজ্ঞপ্তি নেই।
এই মানুষগুলোকে কাউকে বঞ্চিত করবেন না। হয়তো আপনারা মাল তুলে আনছেন, দিচ্ছেন না, এই মানুষগুলোর পাশে দাঁড়ান।